স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH নমস্কার, জবাব চাই বাংলাতে আমি ময়ূক রঞ্জন ঘোষ। রাত 8টা মানে জবাব চাই বাংলা, রাত 8টা মানে ময়ূকের সঙ্গে জবাব চায় বাংলা। তৃণমূল কংগ্রেস, আমি বলতে বাধ্য হচ্ছি, তৃণমূল কংগ্রেস ডেসপারেট হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের মাথা খারাপ হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে না ঠিক কী করবে। কখনো তৃণমূল কংগ্রেস কাউকে আক্রমণ করছে, কখনো তৃণমূল কংগ্রেস নেত্রী ফাইল চুরি করছে বা যাকে বলা হয় ফাইল রাহাজানি করছে, কখনো একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি বাংলায় সভা করছেন বিজেপির হয়ে, তার পুরো মঞ্চটাই জ্বালিয়ে দেওয়া হলো। বিপ্লব দেব, এই মুহূর্তে ব্রেকিং নিউজ, বিপ্লব দেব প্রাক্তন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বেহালায় সভা করছিলেন। বিপ্লব দেবের গোটা মঞ্চ, সেই মঞ্চ জ্বালিয়ে দেওয়া হয় এবং অভিযোগের তীর তৃণমূলের দিকে। যে ব্রেকিং নিউজ, সেই ব্রেকিং নিউজ দিয়ে এই মুহূর্তে শুরু করব। বেহালার শখের বাজারের ঘটনা। শখের বাজারে বিজেপির সভা মঞ্চে আগুন, দাউ দাউ করে জ্বলছে মঞ্চ। বিপ্লব দেব সেখানে সভা করেন, আর সভা করে বিপ্লব দেব চলে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই গোটা মঞ্চে আগুন লাগিয়ে দেওয়া হয়। ফুল ফ্রেমে দেখব। বিপ্লব দেব থাকাকালীনই সেখানে তাণ্ডব শুরু হয় এবং বিপ্লব দেব বেরিয়ে যাওয়ার পরে গোটা মঞ্চে আগুন ধরিয়ে দেওয়া হয়। তৃণমূলের বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ। কখনো তৃণমূল কংগ্রেস বাঁকুড়ার ওন্দায় বিজেপি কর্মীকে জ্যান্ত পুড়িয়ে মেরে দেওয়ার চেষ্টা করছে, কখনো গোটা মঞ্চ জ্বালিয়ে দিচ্ছে। বড় অভিযোগ, মঞ্চ ভাঙচুর এবং আগুন জ্বালানোর সেই ছবি এই মুহূর্তে দেখুন। বেহালার শখের বাজারে বিপ্লব দেবের সভার পর মঞ্চে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। দাউ দাউ করে জ্বলছে মঞ্চ, ভাঙচুর করে ধরানো হয় আগুন। আমাদের সাথে এই মুহূর্তে টেলিফোন লাইনে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বাংলার কো অবজারভার বিপ্লব দেব রয়েছেন। বিপ্লব বাবু, ভয়ঙ্কর অবস্থা, ডেসপারেট হয়ে গেছে নাকি তৃণমূল কংগ্রেস? স্টেশনে এদের আর জায়গা নেই, কারণ কার্যক্রম আমার এখানে নির্দিষ্ট ছিল, আর সেখানে কার্যক্রম ব্যবস্থা করা হয়েছে। বেহালাতে বড় কার্যক্রম হয়েছে, আর সেখানে বড় মাত্রার মানুষ এসছে। সেখানে একটা আগে থেকেই আমি যেখানে ভাষণ দিচ্ছিলাম 4-5টা মাইক লাগিয়ে যা করার সেটা করেছে ফার্স্ট স্টেশনে। আর তারপর ভাষণ আমার শেষ হওয়ার পর তারপরে দেখলাম যে তার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। তার মানে তাদের ফার্স্ট স্টেশনের জায়গা কোথায়? মানে মানে গণতন্ত্র ধ্বংস করে তো বসে আছে। তারপরে বেহালার মানুষ, পশ্চিমবাংলার মানুষ তার বিচার করবে আজকে এদের ফার্স্ট স্টেশনে এরা কোথায় চলে গেছে, কি অবস্থা। মানে কি বলে না, মানে ওই বিড়ালের একটা গল্প আছে, ইয়ের নাগাল না পেলে তার লেজের নাগাল পাবো, এই ধরনের একটা ইয়ে তৈরি করে রেখেছে। তো স্বাভাবিক যে পশ্চিমবাংলার মানুষ তার বিচার করবে। আর আমি আপনার চ্যানেলের মাধ্যমে বলি এগুলো পেছনে আসার পরে করার কি দরকার ছিল? সামনে হিম্মত হলে করতেন, তার তো হিম্মত নেই। ফার্স্ট স্টেশন এগুলো করছে কারণ যারা বুঝে গেছে এদের সত্তা চলে যাচ্ছে, কেউ বাঁচাতে পারবে না। এবং তৃণমূলের আরেকটা প্রশ্ন, এই বাঁকুড়ার ওন্দাতে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার মতন একটা পরিস্থিতি তৈরি করেছিল বিজেপি কর্মীকে। মানে বিজেপি কি এই ভয়টা পাওয়াতে চাইছে, না নিজেরা ভয় পেয়েছে বলে ভয় দেখাচ্ছে? নিজেরা ভয় পেয়েছে বলে। কোনোদিনও বীর কোনোদিনও কাউকে এই ধরনের কাজ করে পিছু করে না, সামনে করবে। পেছনে যেগুলো এই ধরনের করছে, রাতে নন্দকারী বা আমরা ভাষণ দিয়ে চলে আসলে স্টেজ জ্বালালো, স্টেজ যে জ্বালালো তাতে লোকসান কার হলো? একটা ডেকোরেটর বেচারা হলো, যেটা পশ্চিমবাংলাতে হয়তো ছোট্ট একটা রোজগার করে। তাহলে রোজগার তো দিতে জানো না, কিন্তু একটা ডেকোরেটর সে একটা স্টেজ বা চেয়ার ভাড়া দিয়ে সে পেট পালে, তার ছেলে মেয়ের পরিবারের, আর ডেকোরেটরের সমস্ত কিছু জ্বালিয়ে দিলে। তার মানে গরিব এখানে রোজগার তো দেবেই না।
কাটমানি নেবে, তারপরে যারা রোজগার করার চেষ্টা করছে গরিব মানুষ তাদেরও রোজগার আজকে চালিয়ে দিলে পশ্চিমবাংলা মানুষ দেখেছে। আজকে একটা গরিব ডেকোরেটরের যে স্টেজের যে সরঞ্জাম ছিল সেটা ডেকোরেটর ছিল, সবটা জ্বালিয়েছে। তো সেখানে এটা ফ্রাস্ট্রেশনের পরিকাষ্ঠা, এটা ফ্রাস্ট্রেশনের কারণে সেগুলি করছে, আর বিনাশকালে বিপরীত বুদ্ধি এটাই হচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বিপ্লব দেব আমাদের সঙ্গে ছিলেন। গোটা মঞ্চ জ্বালিয়ে দেওয়া হলো গোটা মঞ্চ। এবং এই যে ছবিটা এই মুহূর্তে দেখছেন, এটা বেহালার শখের বাজার। আমাদের একাধিক প্রতিনিধি সেখানে পৌঁছেছেন। আমাদের প্রতিনিধি রাজু মুখার্জি সেখানে এই মুহূর্তে রয়েছেন। রাজুর কাছে আমরা যাব, কিন্তু তার আগে সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। গোটা মঞ্চ জ্বালিয়ে দেওয়া হয়। বিজেপির সংকল্প যাত্রা দিকে দিকে চলছে, সেখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ গোটা মঞ্চ জ্বালিয়ে দেওয়ার। বিপ্লব দেব প্রাক্তন মুখ্যমন্ত্রী, সেও নিরাপদ নয় এই বাংলাতে। একটি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, এই মুহূর্তে বাংলার কো অবজারভার হিসেবে এখানে বিজেপির হয়ে লড়াই করছেন। তিনিও নিরাপদ নয়, ইডি অফিসার নিরাপদ নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী নিরাপদ নয়, রাজ্যপাল নিরাপদ নয়। তাহলে নিরাপদটা কে? একের পর এক প্রতিনিধি তারা এই মুহূর্তে পৌঁছে যাচ্ছেন এবং আমাদের সাথে রাজু রয়েছে। রাজু, আমি একবার ওই যেখানে আগুনটা জ্বলছিল সেখানে আগুন নিভেছে, এখন অবস্থাটা কি? একবার যদি এই মুহূর্তের 8টার ছবিটা দেখাও। হ্যাঁ দেখো, তোমাকে জানিয়ে রাখি ইতিমধ্যেই কিন্তু এই যে শখের বাজার যেখানে বিপ্লব দেবের সভাস্থল, দেখো দেখে রাখবো, আমি ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো। এখানে কিন্তু তার জন্য, বিপ্লব দেবের জন্য কিন্তু এখানে চেয়ার রাখা হয়েছিল, অর্থাৎ পালঙ্কর মতো। এবং এই হলো মঞ্চ, এই হলো মেন মঞ্চ। এবং মঞ্চতে মূলত দেখা যাচ্ছে যে চেয়ার টেবিল এবং পাইপ লোড ছিল, সেইগুলো কিন্তু সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে দেখা যাচ্ছে। যেটা কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে, এখানে বিপ্লব দেবের যে সভা ছিল সেই সভা থেকে 200 মিটার দূরে এখানকার যিনি কাউন্সিলর, তার আর কি দীর্ঘদিন ধরে একটি টুর্নামেন্ট চলে আসছে ব্যাডমিন্টন, এবং সেই ব্যাডমিন্টন টুর্নামেন্ট চলে আসছিল। এবং যে ফ্ল্যাগ হোস্টিং বাধা নিয়ে, অর্থাৎ ফ্ল্যাগ বাধা নিয়ে কিন্তু প্রথমে বচসা, যেটা তৃণমূলের অভিযোগ যে বিজেপির 20 থেকে 25 জন যারা ছিল তারা মূলত সেখানে গিয়ে তাদেরকে আগে মারধর করে, ভাঙচুর চালায়। তারপরেই কিন্তু এই ঘটনা তৃণমূলের কর্মী সমর্থকরা তারা এসে নিচের চিত্র দেখলে বুঝতে পারবে এখনো পর্যন্ত কিন্তু সেইগুলো কিন্তু ভস্মীভূত হয়ে পড়ে রয়েছে। এবং মঞ্চের যে ছবি, মূল মঞ্চ, এবং এই মূল মঞ্চ দেখলে কষ্ট হবে যে কিভাবে যে চেয়ার। রাজু, তুমি আমাদের সঙ্গে থাকো। চেয়ার আমি দেখতে পাচ্ছি, গোটা প্লাস্টিকের চেয়ার পুড়ে গেছে। সুখেন্দু আমাদের আরেক প্রতিনিধি পৌঁছে গেছে। সুখেন্দু, এই মুহূর্তের ছবিটা রাজু দেখাচ্ছিল, তুমি একবার একটু যদি ওয়াকথ্রুর মতন দেখাও গোটা এলাকায়, মানে একদম পোড়া অবস্থায় নিশ্চয়ই সমস্ত কিছু পড়ে রয়েছে। একটা জ্বলন্ত চেয়ার দেখছিলাম, এখনো সেখান থেকে ধোঁয়া উঠছে। একদমই দেখো ময়ূক, এই মুহূর্তে আমি রয়েছি একেবারে সেই ঘটনাস্থলে, শখের বাজার সুপার মার্কেটের সামনে, যেখানে বিজেপির সভা মঞ্চ তৈরি হয়েছিল। সেই সভা মঞ্চ দেখতে পাচ্ছ এই মুহূর্তে, সেই ছবিটা দেখো এই মুহূর্তে সভা মঞ্চ, এবং সভা মঞ্চ গোটাটা একদম পুড়ে জ্বলে গিয়েছে। এবং চারিদিকে যে এলাকাটা রয়েছে যদি আমরা দেখাই, দেখো আমাদের ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নাইয়া সেই ছবিটা দেখাচ্ছে, যেখানে একেবারে যে লাইট ছিল, যে লাইটের যে পোস্ট, সেই লাইটের আগুনে জ্বলে একেবারে পুরো খাক হয়ে গিয়েছে, পুরো জ্বলে গলে গিয়েছে। পাশাপাশি এই যে মঞ্চের সামনে যে সমস্ত কাঠের টুকরো বাসগুলো, এবং এই যে সেই চেয়ার, যে চেয়ারের কথা তুমি বলছিলে, সেই চেয়ার পুরো একেবারে ঝলসে গিয়েছে। যে আগুনের যে শিখা, সেই আগুনের দিকে ঝলসে গেছে। এবং যে স্টেজের উপর যে ম্যাট ছিল, সেই ম্যাটটিও দেখো এই মুহূর্তে যদি দেখা যায়, সেই ম্যাটটিও পুড়ে গিয়েছে। এবং একই সঙ্গে যে মঞ্চ বাঁধা হয়েছিল, সেই মঞ্চে আগুন ধরে দিয়েছিল, কাঠের পাটাতন মঞ্চ। এবং এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক এই জায়গা থেকে এখনো পর্যন্ত জল দিয়ে নিভে গেলেও কোনো একটা জায়গা থেকে যে তাপ পাওয়া যায়, সেই তাপ, যে উত্তাপ, যে আভা, আগুন নিভে যাওয়ার পরেও যে ঝাঁজটা থাকে, যে তাপটা থাকে, সেই তাপ ইতিমধ্যে কিন্তু আমার পায়ে অনুভূত হচ্ছে। অর্থাৎ এই যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাতে খুব অল্প সময় আগে ঘটেছে। এবং একই সঙ্গে যদি দেখো যে এই
যে এই জায়গাটা যে স্টেজে যে পাটাতনটা ছিল সেই পাটাতন পুরো একেবারে পুড়ে খাক হয়ে গিয়েছে। এবং সঞ্জয় তোমাকে দেখাতে বলবো এই যে সেই পাটাতনের পোড়া অংশ এই মুহূর্তে একেবারে নিচের দিকে পড়ে রয়েছে এবং বাঁশ যে রয়েছে সেই পাটাতনে গোটা এই অংশের যে পাটাতন সেই গোটা পাটাতনটি পুড়ে গিয়েছে এবং এই পাটাতনের অংশ এখনো পড়ে রয়েছে। এবং এই যে মঞ্চের আশেপাশে যে সমস্ত জায়গা সেই সমস্ত জায়গাতে এই মুহূর্তে এখনো পর্যন্ত একেবারে জল রয়েছে এবং অল্প যে তাপ সেই তাপ কিন্তু এখনো পর্যন্ত অনুভূত হচ্ছে। এবং গোটা এলাকা জুড়ে যদি গোটা এলাকায় দেখা যায় তাহলে দেখতে পাবে যে এই যে একেবারে শখের বাজার যে সুপার মার্কেট সংলগ্ন এলাকাতে এই মঞ্চ তৈরি করা হয়েছিল, যে মঞ্চে বিপ্লব দেব তিনি বক্তব্য রাখার পর তিনি চলে যাওয়ার পরে এখানে অনুযায়ী এবং ঠিক রাস্তার উল্টো দিকে এখানে সুভাষ উৎসব চলছে এবং সেই সুভাষ উৎসবের যে মাইক ছিল সেই মাইকের সঙ্গে মাইকে বাজা এবং তারপরে বাদানুবাদ এবং সেখান থেকে এই মুহূর্তে যে গোটা যে মঞ্চ সেই মঞ্চ জ্বালিয়ে যায় এবং দাউ করে আগুন ধরে যায় এবং সেই আগুন নিভে যাওয়ার পর এই মুহূর্তে যে অবস্থা দেখতে পাচ্ছ চেয়ার ঝলসে গিয়েছে, পুড়ে গিয়েছে, মঞ্চের যে পাটাতন সেই পাটাতন পুড়ে গিয়েছে এবং এখনো পর্যন্ত নিচে সেই পাটাতনের পোড়া অংশ এখনো রয়েছে। এবং গোটা স্টেজ তুমি যদি দেখো যে স্টেজের যে কাপড় ছিল সেই যে ফুল দিয়ে সাজানো হয়েছিল সেই গোটা অংশটা একেবারে ছন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এবং সঞ্জয়কে বলবো স্টেজের ঠিক পিছন দিকটা দিয়ে আসতে। সঞ্জয় তুমিও সাবধানে এসো এবং এই জায়গাটাতে দেখলে বুঝতে পারবে ময়ূক যে ভাঙা চেয়ারে যে লন্ডভন্ড যে বিষয়টা হয়েছে সেই বিষয়টা যদি দেখা যায় যেখানে চেয়ার পড়ে রয়েছে এবং একই সঙ্গে এই যে বিজেপির যে পতাকা এবং একই সঙ্গে চেয়ার যেগুলো রয়েছে সেগুলো এখনো পর্যন্ত লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে। দাদা যখন হয়েছিল দেখেছিলেন? হ্যাঁ, এখানে একজন কি ঘটনা ঘটেছিল এখানে যখন ছিলেন? আমরা ছিলাম না। আপনি আমরা ছিলেন পরে না? যে সংশ্লিষ্ট যিনি অফিসার এখন এই মুহূর্তে ছিলেন তিনি বলছেন যে তিনি তখন সেই মুহূর্তে ছিলেন না এবং এই মুহূর্তে আরো একবার দেখো আপনি ছিলেন দাদা যখন ছিল? এবং বহু মানুষ দেখছে দেখো ভাঙা চেয়ারের অংশ এবং বিভিন্ন জায়গায় চেয়ারের অংশ পড়ে রয়েছে এবং এই যে স্টেজের পিছন দিকটা আমরা দেখাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছ যে কাপড় ছিল সেই সমস্ত ছিঁড়ে এই মুহূর্তে একেবারে সামনে পড়ে রয়েছে যেখানে চেয়ার পড়ে রয়েছে। এবং আরো একবার দেখাবো যে পোড়া অংশ যেখানটা রয়েছে একেবারে নিচের দিকের অংশ দেখতে বুঝতে পারবে এখানে একেবারে পোড়া অংশের স্তূপ এখনো পর্যন্ত রয়েছে এবং এখান থেকে পোড়া গন্ধ বেরোচ্ছে। জল দিয়ে নেভানো হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেখানে পোড়া যে অংশ সেই পোড়া অংশের গন্ধ এখনো পর্যন্ত এখান থেকে বেরোচ্ছে। প্লাস্টিকের বোতল যে ছিল আগুনের লেলিহান শিখায় সেই বোতলও কিন্তু একেবারে ঝলসে গিয়েছে সেই ছবি দেখাচ্ছে সঞ্জয়। এবং একই সঙ্গে দেখো আরো একবার দেখাবো গোটা মঞ্চ একেবারে পুড়ে গিয়েছে বিভিন্ন জায়গা পাটাতন যেহেতু কাঠের পাটাতন এবং শীতকাল এবং খুব স্বাভাবিকভাবেই দাহ্য পদার্থ খুব সহজেই আগুন ধরে যায় এবং দাউ করে জ্বলতে থাকে। এবং এই মুহূর্তে আরো একবার দেখাচ্ছি অদ্ভুত বিষয় তৃণমূল কংগ্রেসের ডেসপারেশন আমি দেখছি। তৃণমূল কংগ্রেসের কোথাও একটা যেন মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস বোধহয় আর ফিরবে না এবার এবং সে কারণে যেখানে যা পাচ্ছে করে যাচ্ছে। তারা হয়তো ভেবেচিন্তেও করছে না এর ইমপ্লিকেশন কি হতে পারে। এই যে ছবিটা বিপ্লব দেবকেও হয়তো সামনে পেলে পুড়িয়ে মারার চেষ্টা হতো যেভাবে ওন্দাতে বিজেপি কর্মীকে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছিল। আমি এরপরে আরেকটা ছবি দেখাবো মানে তৃণমূল কংগ্রেসের ডেসপারেশনের লেভেলটা আমি শুধু আপনাদের বোঝাচ্ছি। তৃণমূল কংগ্রেসের কিছু কর্মী কিছু গুন্ডা তারা আজ পুলিশের সামনে একজন মাইক্রো অবজারভারকেও চড় মেরে দেয়। মানে এটা অন্য কোনো রাজ্যে হচ্ছে না। এই সমস্ত কথাবার্তা এখন আর বলার কোনো জায়গা নেই। এখন একটাই বিষয় তৃণমূল কংগ্রেসকে সরিয়ে অন্য সরকার আসবে কি আসবে না। কারণ তৃণমূল কংগ্রেস যদি থাকে সনাতনী ইত্যাদি ছেড়েই দিন বাংলায় গণতন্ত্র থাকবে কিনা এটা সবচেয়ে বড় প্রশ্ন হয়ে যাবে। মাইক্রো অবজারভারকে দেখুন ফুল ফ্রেমে আমি দেখাবো। এটা বাংলার গণতন্ত্র। এটা মাইক্রো অবজারভারকে চড় মারা নয়, এটা গোটা ইলেকশন কমিশনকে চড় মারা হচ্ছে, ঠাঁটিয়ে চড় মারা হচ্ছে। আবার শুরু থেকে দেখাবো।
তৃণমূল কংগ্রেস নিজেরা বুঝতে পারছেন এটা কেন হচ্ছে বলুন তো। বিপ্লব দেব একটা খুব দামি কথা বলল। বিপ্লব দেব বলল যে এটা তারা ভয় দেখানোর জন্য করছে না, এটা তারা ভয় পেয়েছে বলে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে বলে এবার মারণ কামড় দিচ্ছে তৃণমূল কংগ্রেস। যেখানে যা পাচ্ছে করছে, কখনো ফাইল চুরি করছে, কখনো জ্যান্ত পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, কখনো মঞ্চ জ্বালিয়ে দিচ্ছে, কখনো মাইক্রো অবজারভারকে মারছে, কখনো ইলেকশন কমিশন নাকি বিজেপির কথায় চলছে, তার একের পর এক নিশানা ইলেকশন কমিশনকে করছে। কখনো লোক খেপানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিচ্ছেন দেখো ধরে ধরে মুসলিমদের নাকি শুধু SIR হিয়ারিংয়ে ডাকছে। বাই দ্য ওয়ে আমাকেও SIR হিয়ারিংয়ে ডেকেছে, সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও আপনারা দেখেছেন। আমি সেই ছবিও আমার সাথে চালাবো, একদম 3 মিনিটে কাজ হয়। এটা হিয়ারিংয়ের ছবি, দক্ষিণ কলকাতার একটি SIR ক্যাম্পে আমি গেছিলাম। বিষয়টা সেটা নয়, বিষয়টা হলো আমি ব্যাখ্যানের জন্য বলবো, বিষয়টা হলো তৃণমূল কংগ্রেস এইটা দেখিয়ে বলছে আমি হয়তো রোহিঙ্গা হয়ে গেছি, আমি হয়তো বাংলাদেশি অনুপ্রবেশকারী হয়ে গেছি। তৃণমূলে এত গোষ্ঠী আছে আমি জানতাম না। আবার আরেক গোষ্ঠী বলছে যে শুধুমাত্র তৃণমূলের লোককেই বেছে বেছে নাকি ডাকা হচ্ছে। আবার তৃতীয় গোষ্ঠী বলছে দেখো ইলেকশন কমিশন বিজেপির কথায় চলে কিন্তু ময়ূকদেরও ডাকছে। আমি একটা কথা কালকেও বলেছি, আজকেও বলছি, কে ময়ূক রঞ্জন ঘোষ? ময়ূক রঞ্জন ঘোষ কেন? শাহরুখ খান, সালমান খান, যদি সেলিম খানের সাথে সলমান খানের লিঙ্কেজের প্রবলেম হয় সেলিম খানকেও ডাকবে, সালমান খানকেও ডাকবে। যদি মুকেশ আম্বানি, আকাশ আম্বানির লিঙ্কেজ প্রবলেম হয় দুজনকেই ডাকবে। শাহরুখ খানের যদি প্রবলেম হয় শাহরুখ খানকেই ডাকবে। ইনফ্যাক্ট যারা এত বড় বড় কথা বলছে, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অধীর চৌধুরী, দেখবেন যে কোনো দিন নোটিশ যেতে পারে যদি তাদের কোনো না কোনো লজিক্যাল ডিসক্রিপেন্সি পাওয়া যায়। আর আমি আবারও এই কথাটা বলছি, আজকে SIR এ লাইন দেওয়া অনেক ভালো, অনেক ভালো। 10 বছর পরে আপনাকে না রিফিউজি ক্যাম্পে লাইন দিতে হয়, ফেনা ভাতের জন্য লাইন দিতে হয়, একটা রিফিউজি সার্টিফিকেট পাওয়ার জন্য লাইন দিতে হয়, একটা পাট্টার জন্য লাইন দিতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস বুঝে গেছে প্রত্যেকটা জায়গাতে লোক খেপাতে হবে এবং সে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের IT সেল তাদের মাথায় ঢুকছে না যে কিভাবে ন্যারেটিভ সেট করবে। আসলে প্রবলেমটা হয়ে গেছে তারা ন্যারেটিভের যুদ্ধে হেরে যাচ্ছে, এটা তারাও বুঝতে পারছে এবং বুঝে যে যা পাচ্ছে। মাথা জানে না মুখ কি বলছে, মুখ জানে না হাত কি করছে, হাত জানে না পা কি করছে, পা জানে না হৃৎপিণ্ড কি করছে। এই যে দেবাংশু ভট্টাচার্য, কালকে দেবাংশু ভট্টাচার্যের লোকজন আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি, ছবি টবি পোস্ট করলো, অনেক কিছু করলো, বললো দেখো বিভিন্ন লোকজনকে ডাকছে, ময়ূককে ডাকছে, এরা সবাই রোহিঙ্গা, এরা সবাই অনুপ্রবেশকারী। আজকে দেবাংশু ভট্টাচার্যকে SIR এর নোটিশ পাঠানোর পর দেবাংশু ভট্টাচার্য বলছে দেখো বেছে বেছে শুধুমাত্র তৃণমূলের লোককে ডাকছে, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটি ট্র্যাক করে শুধু তৃণমূলের লোককে ডাকছে। कहना क्या चाहते हो भाई? প্রথমে স্বপন দাশগুপ্তকে ডাকলো, তখন বললে এ মা স্বপন দাশগুপ্তকে ডেকেছে। তারপরে ময়ূক রঞ্জন ঘোষকে ডাকলো, তখন বললে এই দেখো ময়ূক রঞ্জন ঘোষকে ডেকেছে। এখন দেবাংশু ভট্টাচার্যকে দেখার পর পুরো তৃণমূল বলছে দেখো বেছে বেছে শুধু তৃণমূল কংগ্রেসকে ডাকছে। কি বলতে চাইছে তৃণমূল কংগ্রেস? মাথা খারাপ হয়ে গেছে নাকি তৃণমূল কংগ্রেসের? দেবাংশু ভট্টাচার্য খুব মজাদার ভাই, দেবাংশু ফোনও দেয় না। যদি ফোনে দেবাংশু বলে যে কোন সাইকোলজি থেকে এটা বলছে তাহলে খুব ভালো হতো। দেবাংশু ভট্টাচার্য কি বলেছে শুনি। দেখুন, আগামী 27শে জানুয়ারি উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে এবং আমি একা নই, আমি, আমার দিদি এবং আমার যে কাকু কাকিমারা রয়েছেন তাদের ছেলেপিলেরাও ডাক পেয়েছেন। মোটামুটি এখনও পর্যন্ত 4 জন ডাক পেয়েছি এবং আমি এইটুকু নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের যারা কাকু কাকিমারা এবং আমার মা বাবা তাদের প্রত্যেকেরই 2002-এর তালিকায় নাম ছিল এবং সেই সূত্রে আমাদেরও প্রজেনি ম্যাপিং হয়েছে, যে কারণে 58 লাখের তালিকায় আমাদের কারোর নাম আসেনি, অর্থাৎ আমরা পাস করে গেছিলাম ইনিশিয়ালি। দ্বিতীয় একটা জিনিস নিশ্চিতভাবে বলতে পারি, সেটা হচ্ছে আমার মা বাবা, আমার দিদির, আমাদের প্রত্যেকের নামের বানান,
বয়স প্রত্যেকটা কোনো কার্ডের সাথে কোনো কার্ডে গরমিল নেই, প্রত্যেকটা কার্ডে একই রকম রয়েছে। আমার বাবার নাম বা মায়ের নাম যদি বলেন 2002-এর তালিকায় যা ছিল তাই রয়েছে। শিশির বাবুর মতো কুমার মাঝখানে ঢোকেনি নতুন করে, বা চন্দ্র ঢোকেনি, বা চন্দ্রকুমার ছিল বাদ গেছে, এরকমটাও হয়নি। তাহলে নামের বানান সঠিক আছে, ডেট অফ বার্থ ঠিক আছে, তাহলে কী কারণে ডেকে পাঠালো সেটা সম্পর্কে আমি এখনও নিশ্চিত নই। যেটা প্রথম দিক থেকে বলছি, আমি আবারও বলছি, ভারতীয় জনতা পার্টি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্র্যাক করিয়ে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিহেভিয়ার ট্র্যাক করিয়ে খোঁজার চেষ্টা করছে কারা তৃণমূল সমর্থক। যারা তৃণমূল সমর্থক খুঁজে পাওয়া যাচ্ছে তাদের তো বটেই, তাদের ফ্যামিলির লোকেদের কাছে নোটিশ পাঠানো হচ্ছে। এটার উদ্দেশ্য একটাই, যদি 10টা লোকের কাছে নোটিশ যায় তার মধ্যে যেন 8টা তৃণমূল সমর্থকের কাছে নোটিশ যায়, বাকি দুটো র্যান্ডামলি বিজেপি সিপিএম হোক। তাতে ভোট যদি বাদ যায় তাতে যেন অধিকাংশ তৃণমূল সমর্থকই বাদ যায়। আপনি বুঝতে পারলেন কি বললো দেবাংশু ভট্টাচার্য? সোশ্যাল মিডিয়া ট্র্যাক করে নাকি যারা তৃণমূল করে বিজেপি তাদের একটা তালিকা দিচ্ছে, সেই তালিকাটা ইলেকশন কমিশন নিয়ে ইলেকশন কমিশন এক এক করে এসআইআরের হিয়ারিংয়ের জন্য লোককে ডাকছে। মানে তৃণমূল কংগ্রেস আমি জানতাম বহু গোষ্ঠী আছে, কিন্তু এটা তো মানে নেক্সট লেভেল হয়ে যাচ্ছে। এই কালকে অবধি বলা হলো যে বাবা সবাইকে ডাকছে বিজেপিতে, সবাইকে ডাকছে রাষ্ট্রবাদীদের, ময়ূক রঞ্জন ঘোষকেও ডেকেছে, তা আজকে কি হলো ভাই? বিশেষ করুন ইলেকশন কমিশন, মানে এখানে একটা খুব তিতো কথা আজকে বলে দিই দেবাংশু ভাই, তৃণমূল 250 পেলেও এসআইআর হবে, তৃণমূল গায়েব হয়ে গেলেও এসআইআর হবে, বিজেপি 10টা আসন পেলেও বাংলাতে এসআইআরটা হবে, বিজেপি 250টা পেলেও এসআইআরটা হবে। আর আরেকটা জিনিস স্পষ্ট করে জেনে রাখো দেবাংশু ভাই, এসআইআর ছাড়া গোটা দেশের যে যে রাজ্যে নির্বাচন আছে সেখানে নির্বাচন হবে না। নিজের বাড়ি যদি 22 বছর ধরে অপরিচ্ছন্ন থাকে, নোংরা থাকে, পরিষ্কার না করা হয়, তাহলে সেই বাড়ি পরিষ্কার করতে লাইনে দাঁড়াতে হয় ফিনাইল কেনার জন্য, ঝাঁটা কেনার জন্য। সেখানে হয়তো ঘুঘুর বাসা হতে পারে, সাপের বাসা হতে পারে, সেই সাপের কামড় হয়তো খেতে হতে পারে, হয়তো কোনো ভাঙা কাঁচের টুকরো পড়তে পারে যার জন্য পা কেটে যেতে পারে, হয়তো স্তূপ করে রাখা ময়লা পাশের বাড়ির দরজার সামনে গিয়ে রাখতে হতে পারে, হয়তো ময়লা, আলকাতরা, কালি, এই সমস্ত কিছু আশেপাশে উড়ে গিয়ে পড়তে পারে, হয়তো কিছু জিনিস জ্বালিয়ে দিতে হতে পারে, কিছু জিনিস পুড়িয়ে দিতে হতে পারে। কারণ 22 বছর ধরে নিন আপনার বাড়ি অপরিচ্ছন্ন ছিল, আপনার বাড়ি 1 সপ্তাহ অপরিচ্ছন্ন থাকলে আপনি গান শুরু করে দেন, তোমার দেখা নাই রে তোমার দেখা নাই, বারান্দায় রোদ্দুর আমি আরামকে দাঁড়ায় বসে, দুপা নাচাই রে, কলিংয়ের ঘন্টা শুনে ছুটতে গিয়ে দরজা খুলি, তোমার দেখা নাই। 1 সপ্তাহ আপনার বাড়ি অপরিচ্ছন্ন রাখুন, আপনি এটা করবেন। আপনার বাড়ির চারপাশে আগাছা জন্মাক, 1 মাস আগাছা জন্মাক, আপনি হই হই করে নিজে কোদাল দিয়ে দা দিয়ে কাটতে শুরু করে দেবেন। আর 22 বছর ভোটার লিস্ট সংশোধন হয়নি। এখানে কতজন মৃত ভোটার, কতজনের 3টে করে ভোটার লিস্ট, কতজনের বাবা 17খানা, বাচ্চা 82খানা, আপনি নিজে জানেন না। বাংলাদেশি রোহিঙ্গা কতজন নিজে জানেন না। দেবাংশু ভট্টাচার্যরা, আমি বলছি না তৃণমূল কংগ্রেসের এখন মাথা খারাপ হয়ে গেছে, বলছে যে বেছে বেছে এআই থেকে নাকি এগুলো ট্র্যাক করা হচ্ছে, তাই মানে শুধু তৃণমূল কংগ্রেসকে ডাকা হচ্ছে। তাহলে স্বপন দাশগুপ্ত কি তৃণমূল করে নাকি? স্বপন দাশগুপ্ত এসআইআর হিয়ারিংয়ে কেন ডাকা হয়েছে জানেন? লজিক্যাল ডিসক্রিপেন্সি। একটা সময় স্বপন দাশগুপ্ত, এই দাশগুপ্ত আলাদা আলাদা করে একটা সময় অবধি স্বপন দা লিখতেন, একটা সময়ের পর তিনি ওটা দাশগুপ্ত একসাথে লেখেন বিভিন্ন জায়গাতে। এটা জাস্ট ক্ল্যারিফাই করার জন্য। আমি তো ইলেকশন কমিশনকে কালকেও বলেছি, আজকেও বলছি, এই হিয়ারিং নামটা দিয়ে বিপদ করে দিয়েছেন। আমাদের বাংলা একটা ইউনিক কেস, যদি ইন্টারাকশন বলতেন, যদি আড্ডা বলতেন, সবাই চলে আসতো। হিয়ারিং একটা তৃণমূল কংগ্রেস মনে করছে ইডির হিয়ারিংয়ে তাদেরকে ডাকা হচ্ছে, এরা টেনশনে পড়ে যায় না তৃণমূল কংগ্রেসের লোকেরা। স্বপনদা কি বলছেন শুনুন। ওদের কোনো টেকনিক্যাল কিছু ব্যাপার ছিল, কিন্তু কোনো সমস্যা ছিল না। আমি পাসপোর্টটা দেখিয়ে দিলাম। আসল কথা কি হয়েছিল, 2002-তে আমার নামটা দাস আর গুপ্ত দুটো আলাদা আলাদা ছিল, আর আমি অ্যাকচুয়ালি ওটাকে একই সঙ্গে লিখি। তো ওই হয়তো এআই ওটাকে চিনতে পারেনি, সেটা তো মাইনার ব্যাপার। কোনো তো এটাকে আমি হয়রানি ঠিক মনে করি না, এটা ক্ল্যারিফিকেশন। দেবাংশু ভট্টাচার্যরা এখন নতুন একটা জিনিস ছড়াচ্ছে, আমদানি করছে, যে ধরে ধরে নাকি তৃণমূল কংগ্রেসকে ডাকা হচ্ছে। শশী পাজা তিনিও এসআইআর এর হিয়ারিংয়ে গেছিলেন।
আমি জানি না সজল ঘোষ এখানে রয়েছেন, ঝন্টু বড়াইক রয়েছেন, যারা আমাদের সাথে এসছেন, সন্ময় বন্দ্যোপাধ্যায়, শিখা চ্যাটার্জি বিজেপি বিধায়ক, রুদ্রাঙ্কু সান্যাল প্রত্যেকেই রয়েছেন। আমি জানি না সজলদা, শশী পাঁজা ওনাদের এত লজ্জা লাগছে কেন? কালকে আমাকেও ডেকেছিল, আমি তো গর্বের সাথে গেলাম, তৃণমূল কংগ্রেসের একজন বললে এবার মা তুমিও দাঁড়িয়ে আছো, আমি বললাম হ্যাঁ দাঁড়িয়ে আছি তো, এটা ইডির লাইনে দাঁড়ানো নাকি? মানে ওনাদের এত আনকমফোর্টেবল লাগছে কেন? আসলে আনকমফোর্টেবল লাগছে না, বুঝতে পারছে যে যাওয়ার সময় হয়ে গেছে। অনেকটা পাঁঠাকে কাটার পরও দেখবেন বেশ খানিকক্ষণ হাত পা ছড়ে, এখন ওদের অনেকটা সেই রকম অবস্থায় গিয়ে পৌঁছেছে। দেখুন এই যে দাশগুপ্ত, দেখবেন আজকালকার মেয়েরা হ্যাঁ বিয়ে হয়ে যাওয়ার পরেও স্বামীর সারনেমের সঙ্গে বাবার সারনেমটা মোচে না, তো সেখানে তারা লেখে দাস আবার লেখে গুপ্ত, দুটোই লেখে, কিন্তু দাশগুপ্ত একটা ডিফারেন্ট টাইটেল। স্বাভাবিকভাবে হ্যাঁ সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই হোক কিংবা মানুষের ইন্টেলিজেন্স হোক, সে এটাকে প্রশ্ন তুলতেই পারে যে দুটো আলাদা সারনেম না একটি সারনেম। তো স্বাভাবিকভাবে এই ক্ল্যারিফিকেশান আপনাকে দিতে হবে এবং হাসি মুখে দিয়েছেন। আমি জানি না, আমার ঠিক খেয়াল নেই যে 2002 সালে শশী পাঁজার ভোটার লিস্টের নাম পশ্চিমবঙ্গে ছিল না তামিলনাড়ুতে বা দক্ষিণ ভারতে কোথাও ছিল কিনা আমার ঠিক জানা নেই, মানে আমার মনে নেই। কিন্তু ডেকেছে যখন, দেখাতে তো হবেই। তোমাদের পিসিমা তিনি প্রথম বলেছিলেন, বা আপনাদের নেত্রী যেভাবেই নিন, প্রথম বলেছিলেন আমি প্রাণ থাকতে এসআইআর হতে দেব না। প্রাণ যাওয়া তো দূরের কথা, এসআইআর শুরু হওয়ার 3 দিনের মধ্যেই তিনি ফর্ম হাতে করে ছবি তুলে ফেলেছিলেন। তারপর বাড়িতে ভাইপো ধমকানোর পর যে তুমি কেন এই ফর্মটা হাতে নিলে, তখন বললো আমি সবার লাস্টে ফিল আপ করবো। আমার বক্তব্য হচ্ছে আপনাকে ডাকা হচ্ছে, আপনার কিছুটা সময় যাচ্ছে, আপনার কিছুটা হয়রানিও হচ্ছে, অস্বীকার করার উপায় নেই। কিন্তু ভেবে দেখুন তো, আজ থেকে 15 বছর আগে আপনাকে বাঙালিকে প্রতিনিয়ত লাইনে দাঁড়াতে হতো, হ্যাঁ কি না? সকালবেলা উঠবেন রেশন দোকান লাইন, তারপরে যাবেন কেরোসিন তেলের দোকানে লাইন, তারপরে যাবেন গ্যাসের দোকানে লাইন, তারপরে যাবেন ছেলের স্কুলে লাইন, লাস্টে বউকে নিয়ে সিনেমা দেখতে যাবেন তখনও লাইন। এই সব লাইন আজকে ভ্যানিশ হয়ে গেছে। আপনি আজকে মোবাইল টেপেন, সঙ্গে সঙ্গে আপনার বাড়িতে ওই বিভিন্ন অ্যাপে যেমন করে খাবার ডেলিভারি হয়, সেরকমভাবে আপনার বাড়িতে গ্যাস ডেলিভারি হয়ে যাচ্ছে। তার কারণ দেশ এগোচ্ছে। দেশ এগোলে আপনার কাছে টাকা থাক বা না থাক, আপনি যদি দেশের নাগরিক হন, ভাই পরিচয়পত্র থাকতে হবে। আপনি গরিব হতে পারেন, গরিব হলে আপনার জামা ছেঁড়া হবে, কিন্তু সেই জামাটা পরিষ্কার রাখাটা আপনার নিজের কর্তব্য এবং দায়িত্ব। তার সঙ্গে গরিবের যেমন কোনো সম্পর্ক নেই, সেরকম ভারতবর্ষে থাকবো আমার কাছে কাগজ নেই, এটা বলা যাবে না। সজলদা, আরেকটাও বিষয় আছে, আমি সেটা নিয়ে সন্ময়দা এবং বাকিদের কাছে যাব, ঝন্টুদা এবং সন্ময়দার কাছে স্পেসিফিক্যালি সেটা নিয়ে যাব, কারণ কালকেও এবং তার আগেও বারবার ইআরও এবং এই ইআরওরা যেটা বলছেন, মানে এই যে এই লাইনটা কিন্তু হচ্ছে বাস্তব। আমি নিজে 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়েছি, কিন্তু মজার কথা 3 মিনিট লেগেছে এই পুরো প্রসেসটা কমপ্লিট করতে। কিন্তু এই লাইনটাই বটল নেক, ইংরেজিতে যে শব্দটা বলে, এই বটল নেকটা তৈরি হচ্ছে তার কারণ কিছু কিছু বিএলওর প্রবলেম, যেটা শুভেন্দু অধিকারী বলছেন। শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাবো, তারপর আরেকটা লজিক, যে লজিকটা অনেকে দিচ্ছেন সেইটাও বলবো। আগে শুভেন্দু অধিকারী, তাকেও প্রশ্ন করা হয়েছিল যে সত্যি তো এই লাইনটা এত হচ্ছে, এটা নিয়ে তো অ্যাড্রেস করা উচিত, কি বলেছেন শুভেন্দু অধিকারী দেখি। ইলেকশন কমিশন কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে গর্তে, সব সাপ এখন বেরিয়ে এসেছে রাস্তায়। হ্যাঁ, আপনাদের কারো কারো কাছে নোটিশ আসছে, নামের ভুল। হিন্দুরা বিচলিত হবেন না, হবেন না, এটা ইলেকশন কমিশনের কোনো দোষ নেই। 90,000 বিএলও দিয়েছে রাজ্য সরকার, ডাটা এন্ট্রি অপারেটর দেয়নি। বিএলওদের অনেকেরই ভুলের জন্য, স্পেলিং ভুলের জন্য আজকে আপনারা ডাক পাচ্ছেন। একটু সহযোগিতা করুন। এটা পরিচ্ছন্ন করার লড়াই, এটা ডিটেক্ট এবং ডিলিট করার লড়াই, অভারতীয়দের রাস্তা দেখানোর লড়াই। আমি শিখা চ্যাটার্জির কাছে আসবো এবং তারপর বাকিদের কাছে যাব। শিখাদি, শুভেন্দু অধিকারী যে কথাটা বলছিলেন, যে সত্যিই তো মাত্র 90,000 যদি এমপ্লয়ি দেওয়া হয়, অন্যান্য রাজ্যে লাখের ওপরে, আমাদের থেকে জনসংখ্যা কম এরকম রাজ্যেও
প্লাস ডেটা অপারেটর আছে, প্লাস কেউ অসুস্থ। কালকেও আমি যখন হিয়ারিংয়ে ছিলাম, মানে কম বয়সী ছেলেমেয়েরা যারা কাজ করছে ওখানে, তারা যদি শরীর খারাপ হয়, ফোনে যদি বাড়ির কোনো ইমার্জেন্সিও হয়, তারা বেরোতে পারবে না। এক একজন 170-80 জনের হিয়ারিংয়ের ডিটেল নিচ্ছে, শুনছে, এই সমস্ত করছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় একটা মানসিক চাপের জায়গা তৈরি করে দিচ্ছে না, তারপরে কিছু হলে বলছে দেখো বিজেপির জন্য হয়েছে, ইলেকশন কমিশনের জন্য হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেনটা কি? মমতা ব্যানার্জি বলুন কেটে গেল। দিদি বলুন। মমতা ব্যানার্জি চাইছেন, মমতা ব্যানার্জির একটাই চিন্তা, তিনি বলছেন যে তার ভাইদেরকে কেন নাম কেটে দেওয়া হয়েছে। রোহিঙ্গা যারা, তারা মমতা ব্যানার্জির ভাই, তাদের নামগুলো কেটে দেওয়া হচ্ছে কেন, সেই দুঃখে উনি এই ধরনের কথা বলছেন, তারা এই কাণ্ড করছে। শোনা যাচ্ছে না? শিখাদির বোধহয় একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আমি শিখাদির কাছে যাব। আমরা শুনতে পাচ্ছি কিন্তু শিখাদি বলুন। মানে হ্যাঁ, বলছি সেই কারণে তাদের এত কষ্ট, এত মানে চিন্তা, এত কিছু, এত ঝঞ্ঝাট করা, তাদের ভাইদের নামগুলো কেটে দেওয়া হচ্ছে। দেখুন, এটা গণতান্ত্রিক একটা ব্যাপার রয়ে গেছে, এটাতে আমাদের গণতান্ত্রিক ব্যাপার, ভোটে নাম তোলা। ভোটে নাম তুলেছে, অবশ্যই তোলা হয়েছে, সকলের নাম থাকবে। যাদের সেখানে নেই, অবৈধ ভোটার যারা, তাদের নাম কাটা যাবে। যারা মৃত তাদের নাম কাটা যাবে, যারা শিফটেড ভোটার তাদের নাম কাটা যাবে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, আজকে হিয়ারিং এ ডাকা হচ্ছে বলে তারা যাচ্ছেন না, তারা দেখাবেন না, কাগজ দেখাবেন না, এটা কি করে হয়? কারণ সারনামের ক্ষেত্রে যেমন স্বপনদার যেটা হয়েছে, এরকম তো অনেকের হয়েছে, আমাদের এখানেই তো অনেকের হয়েছে। বাবার সাথে একটা এইচ এর পার্থক্য, মানুষের জায়গায় এইচটা বসেনি, তার জন্য ডেকেছিল, গেছি, মানে খুব ভদ্রভাবে তারা কথা বলছেন, কাগজপত্র নিলেন, নিয়ে চলে গেলাম। মানে যাদের কাগজ আছে তাদের দেখাতে কি অসুবিধা আমি তো বুঝতে পারছি না। আসলে সবার কাগজ নেই, সব সত্যি কথা বলতে। এনারা চেয়েছিলেন যে, আপনারা দেখেছেন কাকলি ঘোষ দস্তিদারের ওইখানে হাওড়ার বোধহয় জেলা পরিষদের রত্নাদেবী যে ছিলেন, উনি তো নিজে বলেছেন এখানে বাইরে থেকে যারা আসছে, অর্থাৎ বর্ডার পার হয়ে যারা আসছে, তাদের নাম এখানে যেন ভালো মতো তুলে দেওয়া হয়। তো ঘটনা, তারা তো নাম ওইভাবে তুলেছিলেন, তো সেই নাম যদি আজকে কাটা যায়, তাদের 30% ভোট ব্যাংক তো নষ্ট হয়ে যাচ্ছে। সেই কারণেই আজকে এই অবস্থা হয়েছে, অন্য কিছু না। তার জন্যই এত মুখ্যমন্ত্রীর লাফালাফি, তার জন্য শশী পাজার লাফালাফি, তার জন্য সকলেরই লাফালাফি। কিন্তু লাফালাফি করে কোনো কিছু হবে না। আমি এইটুকু জানি যে এটা কোনোভাবেই সম্ভব নয় যে এখানে 12 বছর, 14 বছর, 10 বছর অন্তর অন্তর এটা কিন্তু হয়। আপনার যেটা হচ্ছে আমাদের লাস্ট 2002 তে হয়েছে, ঝাড়পোছ করা, এটা হয়েই থাকে, এটা হবে, এটা আমাদের সংবিধানে রয়েছে। আর এটা করছে সম্পূর্ণ নির্বাচন কমিশন, তারা বিজেপি নয়। তারা বারবার করে একটা ব্লেম করা হচ্ছে যে বিজেপি এখানে করছে, কিন্তু এরা কি জানে না? আমি বলবো, হয় মূর্খের মতো কথা বলছে, তা না হলে জেনে শুনে আক্রমণ করা ছাড়া অন্য কোনো ব্যাপার নয়। কারণ বিজেপি, আমি ঠিক এই জায়গা থেকে সন্ময় বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। দিদি সন্ময় বাবু, আমি আপনার কাছে যাওয়ার আগে নির্দিষ্টভাবে একটা ন্যারেটিভ যদি এক পক্ষের ভালো করে, তাহলে সেটা ন্যারেটিভ হয়। তৃণমূল কংগ্রেসের কিছু ভালো করছে না। তৃণমূল কংগ্রেস যখন বিজেপির নেতা স্বপন দাশগুপ্তকে ডাকা হচ্ছে, তখন বলছে এ বাবা, স্বপন দাকেও ডেকেছে। যখন আমার মতন সাংবাদিককে ডাকা হচ্ছে, তখন বলছে এই নিয়ে ময়ূক সবচেয়ে বেশি এসআইআর নিয়ে বলেছে, ময়ূকও এখন লাইনে দাঁড়িয়ে আছে। এটা বলে অ্যাকচুয়ালি তো তৃণমূল কংগ্রেস নিজেই ন্যারেটিভটা সেট করছে যে ইলেকশন কমিশন নিউট্রালি যার লজিক্যাল ডিসক্রিপেন্সি বা কাগজের সমস্যা বা কোনো কারণে ডাকা উচিত বলে মনে করা হচ্ছে, তাদের ডাকছে। দেবাংশু ভট্টাচার্যকে যেই ডাকা হয়েছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে যে তৃণমূল কংগ্রেসকে নাকি সোশ্যাল মিডিয়া দেখে দেখে ইলেকশন কমিশন বিজেপির কথাই ডাকছে। এই ভদ্রমহিলা মুনমুন সেন একটা সময় তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলেন, এখন নেই। তিনি বলছেন কোনো প্রবলেম হয়নি, যদিও ওনার কাছে অনেক কাগজপত্র ছিল না, একটা মিনিমাম টাইম দেওয়ার কথা উনি বলেছেন, ফেয়ার এনাফ। কিন্তু উনি এসআইআর হিয়ারিংয়ের পর মুনমুন সেন তিনি কি বলছেন একবার শুনি। আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা কি? আপনি তো এসআইআর করেছেন। আমি কিছু বলবো না, আমার হয়ে গেছে, আমি কিছু বলতে চাই না। কেন তোমরাই ভীষণ কথা
ঘুরিয়ে ফিরিয়ে অন্য কিছু লেখো। যদি বলি তার হেডিং কি হবে আমি জানি না, আমার সিঙ্গারা ঠান্ডা হয়ে যাচ্ছে। কিংবা মোহাম্মদ শামীকেও ডেকেছে। মানে এটা আপনারা দেখুন, এই ন্যারেটিভটা তৃণমূল কংগ্রেস আপনার পাড়ায় পাড়ায় বলছে, এই দেখেছেন তো সবাইকে ডাকছে, সব বাংলাদেশি রোহিঙ্গা বানিয়ে দেবে। কিসের জন্য? ময়ূককে ডেকেছে, মোহাম্মদ শামীকে ডেকেছে, স্বপন দাশগুপ্তকে ডেকেছে, মুনমুন সেনকে ডেকেছে, দেবকে ডেকেছে। যার প্রবলেম হবে যাবে, কাগজ দেখাবে, চলে আসবে। মোহাম্মদ শামী কি বলেছেন শুনি। अधिकार है सबको करेक्शन करना चाहिए, आपका वोट है, आपको जाना चाहिए। और SIR कोई ऐसी चीज़ तो नहीं है कि आपको कोई काम देगी। मैं कहता हूँ जिसकी आपकी जिम्मेदारी है, आपको आना चाहिए, आपको करेक्शन करना चाहिए, आपको वोट बनवाना चाहिए, ये तो अच्छी चीज़ है। স্বর্ণদা কি বলবেন? না, কিছু বলার নেই। ব্যাপারটা হচ্ছে মোহাম্মদ শামীর কোনো অসুবিধা হয় না, অমর্ত্য সেনদের অসুবিধা। আমি বলছি ময়ূক রঞ্জন ঘোষের অসুবিধে হয় না, কিন্তু এ রাজ্যে তথাকথিত এক শ্রেণীর মিডিয়া তাদের অসুবিধে হয়। তারা প্র্যাকটিক্যালি ময়ূক একটু ভালো করে খেয়াল করে দেখো, ওভার দ্য উইকস তারা দিনের পর দিন ধুনো দিয়ে যাচ্ছেন যাতে SIR এর এই পর্বটা ঘেটে যায় আলটিমেটলি দিনের শেষে। আমি সজল ঘোষের কথারই পুনরাবৃত্তি করছি। রেশন দোকানে যাও, তুমি দেখো দিনের পর দিন রেশন দোকানে লাইন। তুমি দেখো ব্যাংকে যাও, ব্যাংকে বয়স্ক মানুষদের লাইন। পুরসভা পঞ্চায়েতে বিভিন্ন স্কিমের জন্য যারা মানুষগুলো দাঁড়িয়ে থাকেন, প্রতিবন্ধী মানুষগুলো যারা যান, তাদের লাইন দেখা যায়। আরে তৃণমূল কংগ্রেসের ডিম ভাত খাওয়ার জন্য লাইন দাদা, স্বাস্থ্য সাথীর জন্য লাইন। আমি বলছি একটু বলি, সরকারি হসপিটালগুলোতে তুমি যাও, কিভাবে অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, প্রতিবন্ধী মানুষের 80 বছর 90 বছর মানুষের লাইন, সেটা বাংলা সংবাদ মাধ্যমের এক শ্রেণীর সংবাদ মাধ্যমে চোখে পড়ে না। আমি তোমাকে আরেকটা কথা বলি, 2023 সাল, এই 2026 সালে 2025-এর শেষে এটা হচ্ছে তো, 2002-এ শেষ SIR হয়েছিল, 23 বছর বাদে প্র্যাকটিক্যালি স্পেশাল ইন্টেনসিভ রিভিশনটা হচ্ছে। আচ্ছা বলো তো, এই 16টা এই 23 বছরে কটা নির্বাচন হয়েছে জানো পশ্চিমবঙ্গের মাটিতে? পুরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, লোকসভা, বিধানসভা মিলিয়ে, কর্পোরেশন মিলিয়ে টোটাল 16টা নির্বাচন হচ্ছে। 16টা নির্বাচন। আচ্ছা ময়ূক, তুমি তো দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করো, তুমি বলো তো, এই 16টা নির্বাচনে কখনো ভোট কেন্দ্রের সামনে বয়স্ক লোকেদের লাইন দেখোনি? প্রতিবন্ধী মানুষ হামাগুড়ি দিয়ে যাচ্ছেন ভোট দিতে, দেখোনি? তুমি বলো তো আমাকে মুখে হাত দিয়ে। আজকে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে আমি দেখেছি তৃণমূল কংগ্রেস বা বিজেপি বা CPM অটোর ব্যবস্থা করে দেয় বয়স্ক লোক যাতে ভোট কেন্দ্র অবধি আসতে পারে। বলছি কাঁধে হাত দিয়ে, হাতে হুইল চেয়ারে করে মানুষ ভোট দিতে যায়। আচ্ছা এই বয়স্ক মানুষগুলোকে নিয়ে বাংলার এক শ্রেণীর প্যান করা তথাকথিত যারা ধুনো দিচ্ছে, যারা আজকে এই ধরো যে কুমারগঞ্জে যে মাইক্রো অবজারভার মার খেলেন, কিংবা চাকুলিয়াতে যে ভাঙচুর হলো, বা বিডিও অফিসে যে ভাঙচুর হলো, বা ফারাক্কা অফিসে যে ভাঙচুর হলো, এই ভাঙচুরের জন্য কিন্তু এরাও রেসপন্সিবল। মানুষকে উত্তেজিত করা, ক্রমাগত উত্তেজিত করা। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন কবে শুরু হয়েছে? 27শে অক্টোবর ডিক্লারেশন, 4 নভেম্বর থেকে শুরু হয়েছে। এন্টায়ার নভেম্বর গেছে, ডিসেম্বর গেছে, জানুয়ারি 3rd উইক এসে গেল, আর 15 দিনের ঝামেলা। এইটাকে ধুনো দিতে 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 ময়ূক একটা বড় কিছু অঘটন ঘটে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। কিন্তু আজকে মাইক্রো অবজারভার বার খেয়েছে। আমি বলছি তৃণমূল তার নিজস্ব কারণে করছে। তুমি খেয়াল করে দেখো, আমি একটা ছোট কোটেশন দিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিককালে ভেরি রিসেন্টলি একটা বক্তব্যে বলেছে, তোমাদের কাছেও আছে হয়তো সেটা, যেখানে দাঁড়িয়ে বলছেন এই যে 58 লক্ষ মানুষের নাম বাদ গেল, এরা জানতেও পারলো না কি কারণে এদের নাম বাদ গেল। আচ্ছা 58 লক্ষ মানুষের প্রথম পর্বে যে নামটা বাদ গেছে, তার মধ্যে তো বহু মানুষ মৃত মানুষ আছে। তারা জানবেন কি করে বলতো? মানে মানুষকে গুলিয়ে দেওয়া, কন্টিনিউয়াসলি মানুষের মধ্যে কনফিউশন তৈরি করা। তোমাদের যদি এত প্রতিবাদ থাকে তাহলে তৃণমূল কংগ্রেস তুমি খুলে দেখো, ইলেকশন কমিশন প্রতিদিন বুলেটিন দেয়, গতকালেরও বুলেটিনে দেখো মাত্র 13টা মাত্র অবজেকশন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আচ্ছা তুমি যদি মানে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি বলছেন যে এই 58 লক্ষ মানুষ জানতে পারলো না, তৃণমূল তো জানতে পেরেছে কি কারণে বাদ গেছে, তাহলে এই 58 লক্ষ নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কেন অবজেকশন জমা পড়লো না? প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে দেখো 23 বছর বাদে রাষ্ট্রীয় পরিচ্ছন্নতা একটা হচ্ছে, এই পরিচ্ছন্নতা 23 বছর ধরে হয়নি কেন? এই প্রশ্নটা তো রাজনৈতিক দলগুলোকে আমরা করতে পারি, নাগরিক হিসেবে করতে পারি, যে 23 বছর ধরে হয়নি কেন? মনমোহন সিং এর সরকারের আমলে হয়নি কেন? নরেন্দ্র মোদীজি 2014 এসছেন, এতদিন বাদে হচ্ছে কেন? এই প্রশ্নগুলো যথাযথ লজিক্যাল, কিন্তু প্রশ্নটা হচ্ছে একটা পরিচ্ছন্নতার অভিযান যদি হয়,
তাহলে সেটাকে আমরা বাধা দিয়ে এমন একটা সিচুয়েশন তৈরি করছি। তুমি দেখো আজকে অমর্ত্য সেন যে কথা বলেছেন, আজকে অমর্ত্য সেনের চোখে লাগে যখন এই এন্টায়ার প্রসেসিং এ এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা ব্যাহত হতে পারে। আচ্ছা, দিনের পর দিন যখন ভোটগুলো লুট হয়, তুমি কোনোদিন অমর্ত্য সেনের কোনো স্টেটমেন্ট পেয়েছো বলো? টাচ ইউর হার্ট, অমর্ত্য সেনের ব্যাপারে তুমি বলো, ময়ূক বলো। ৩,৫৫৭টা ভুয়ো বার্থ সার্টিফিকেট শুধু তাই নয় সন্ময়দা, আপনি গোসবা পঞ্চায়েত থেকে কোনোদিন মন্তব্য করেছেন? শুধু তাই নয় সন্ময়দা, আপনি খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট বললেন, আমার মানে হঠাৎ মাথায় বাজলো সেটা। আমি রুদ্রাঙ্গকে জিজ্ঞেস করছি সেটা সত্যিই তো, মানে হাসপাতাল নিয়েও আমি যেভাবে লাগাতার একের পর এক স্টোরি করে গেছি। রুদ্রাঙ্গ, তুমি জানো যে বাংলায় হাইকোর্ট বলার পরেও এখনো এটার ইমপ্লিমেন্টেশন হয়নি। কিসের না? ডিজিটাল ডিক্লারেশন। অর্থাৎ কোনো হাসপাতালে রুদ্রাঙ্গ এই মুহূর্তে তোমার বা আমার যাওয়ার প্রয়োজন থাকলে সেই হাসপাতালে বেড আছে কিনা সেটা জানার জন্য একটা অ্যাপ তৈরি করতে বলা হয়েছিল। আর হাসপাতালে গেলে যাতে ডিসপ্লেতে দেখা যায় সেখানে এসএসকেএমে কটা বেড, আরজি করে কটা বেড, হ্যারাসমেন্ট যাতে না হয় রুদ্রাঙ্গ। অর্থাৎ তুমি গেলে, পেশেন্ট পার্টি গেল, যাওয়ার পরে কোনো একজন বলল নেই বেড, দালাল চক্র বলল 10,000 টাকা দিন বেড পাবো, বললো আমার কোথায় পাবো এত টাকা, অন্য হাসপাতালে, 5টা হাসপাতালে রেফার করে করে। তোমরা এগুলোতে কোনো কাজ করছো না। আর তোমরা এসআইআরে কেন মানুষ লাইন দিচ্ছে, কেন মানুষ এসআইআরে এসছে হিয়ারিংয়ে, তাতে তোমাদের এত প্রবলেম হচ্ছে? কেসটা কি? টেনশন করছো খুব? এসআইআর নিয়ে কখনোই তৃণমূল কংগ্রেস বলেনি যে এসআইআর এর বিরোধিতা, মানে এসআইআর না হোক, এসআইআর তো হওয়াটা দরকার। এসআইআরটাই হতে দেব না। না, এসআইআরটা হওয়া দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস করেন তো? না, মমতা বন্দ্যোপাধ্যায়, আমি ব্যাখ্যাটা দিচ্ছি আপনাকে। মমতা বন্দ্যোপাধ্যায় কখনো এসআইআরটা হবে, কিন্তু এসআইআর এর নামে মানুষকে যে বাদ দেওয়ার যে ষড়যন্ত্রটা, তার বিরুদ্ধে তিনি বলেছেন। এবার আপনার কথাতেই আসি, আপনি যেভাবে বারবার পরিসংখ্যান দেখিয়েছেন রোহিঙ্গাদের, যার জন্য এসআইআরটা প্রচণ্ডভাবে দরকারি। এই রোহিঙ্গার ঘটনা শুরু হয়েছে যখন বৌদ্ধরা যখন মায়ানমার থেকে রোহিঙ্গাদের বার করে দিচ্ছিল, তাড়িয়ে দিচ্ছিল দেশ থেকে। সেটা কিন্তু সম্ভবত আপনি ভালো করে মিলিয়ে দেখবেন 2014 পর থেকে, মানে নরেন্দ্র মোদী সরকার তখন ভারতবর্ষে বর্তমান, সেই সময় মায়ানমারে ঘটনাটা ঘটেছিল। এবার রোহিঙ্গা ঢুকেছে কোথা থেকে? সব থেকে বেশি কেসেস দেখা গেছে ত্রিপুরা এবং আসামের মানে বর্ডার দিয়ে কিন্তু রোহিঙ্গা ঢুকেছে, যেটা কিন্তু কেন্দ্রেরই মানে বিজেপি সরকারের রাজ্য। এইবার অনুপ্রবেশকারী সব থেকে বেশি রোহিঙ্গা ঢুকেছে, সব থেকে বেশি রোহিঙ্গা ঘটনা হাকিমপুরে যারা বসে আছে। না, আমি বলছি কোথা দিয়ে? হ্যাঁ, এবার আপনি বলছেন হাকিমপুর, আমি মেনে নিচ্ছি, আপনাকে অ্যাডও করে দিচ্ছি যে আমি কেন মানবো? শাহজাহান রোহিঙ্গা কলোনি তৈরি করেছে, এটাও আপনি বলে দিন, আমি এটাকেও অ্যাড করে আপনাকে উত্তরটা দিচ্ছি। শাহজাহান রোহিঙ্গা, আপনি তো বলেছেন শাহজাহান রোহিঙ্গা কলোনি তৈরি করে, তাহলে আমার বক্তব্যটা হচ্ছে যে আমাদের দেশে আপনারাই বলেছেন যে তৃণমূল কংগ্রেসের ছোট্ট রাজনৈতিক দল, শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধতা তার। তো সেই পশ্চিমবঙ্গের মধ্যে শাহজাহানের মতন লোক রোহিঙ্গা কলোনি তৈরি করে ফেললো, এবং রোহিঙ্গা বেশি ঢুকেছে হচ্ছে ত্রিপুরা এবং আসাম থেকে। তারপরেও আমাদের দেশের কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক, আমাদের কেন্দ্র সরকারের ক্ষমতা রয়েছে, ভারতবর্ষের আইনে সম্পূর্ণ শক্তি দেওয়া রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী কি ট্রাফিক কন্ট্রোল করেন? আমি বলছি স্বরাষ্ট্রমন্ত্রীর পুলিশ দিল্লিতে করে। না, আমি সিরিয়াস বলছি, ইয়ার কি মারছি না। অমিত শাহের পুলিশ দিল্লিতে ট্রাফিক কন্ট্রোল করে, দিল্লিতে চুরি হলেও তার এফআইআর লেখে। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় একটা অ্যাপিল করতে হবে রাজ্যপালের কাছে। আজ রাতে যাও, আমি নিজে লাইভ করব। আমি বলছি একটা অ্যাপিল করতে হবে যে আমরা আইন শৃঙ্খলা নিজেদের হাতে রাখতে পারছি না, মাননীয় রাজ্যপাল আপনি প্লিজ বলুন, এমএইচ এর দায়িত্ব নিক, দিল্লি পুলিশ বা এমএইচ এর ব্যবস্থা করে দেবে বাংলায় আইন শৃঙ্খলা। তারপরে তুমি দেখবে। দাদা এবার আপনাকে বলছি, শুনুন, আপনি তো এত বলো না। না, মমতা বন্দ্যোপাধ্যায় একটা চিঠি লিখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আমি পারছি না, আমি ফেলিওর পুলিশ মন্ত্রী হিসেবে। বলবেন আমাকে একবার কমপ্লিট করতে দিন, আমি একবারই বলবো, এক কথা 5 বার বলবো না। কথাটা হচ্ছে দাদা যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে এখানে আপনারা বলছেন রোহিঙ্গা আছে, কিন্তু সারা দেশের মধ্যে কোনো নাগরিক থাকবে কি থাকবে না তার সম্পূর্ণ রাইট কিন্তু অমিত শাহর কাছে আছে, তাকে ঘাট ধরে দেশ থেকে বার করে দেওয়ার। কিন্তু এখনো অবধি আমাদের পশ্চিমবঙ্গের বাইরে আসাম, ত্রিপুরাতে বারবার দেখা গেছে রোহিঙ্গা। আচ্ছা, বাংলায় অনুপ্রবেশকারীদের কতজন অনুপ্রবেশকারীকে রাজ্য পুলিশ আইডেন্টিফাই করে ডিপোর্ট করেছে? রুদ্রাঙ্গ, আমি শেষ প্রশ্ন তোমাকে করছি। রুদ্রাঙ্গ, আমি জন্টু বড়াইকের কাছে যাওয়ার আগে শেষ প্রশ্ন করছি। প্রত্যেকটি রাজ্য ডিপোর্টেশন, এই যে এসআইআর শুরুর আগে, অপারেশন সিঁদুরের পরে কত অনুপ্রবেশকারী আছে খুঁজে পাওয়া যাচ্ছে, তার একটা তালিকা বানিয়ে না তাদেরকে ডিপোর্ট করছিল। ধরো, জেলে পড়ো, ভাগাও। বাংলায় চিফ সেক্রেটারি কতজনের লিস্ট দিয়েছে প্রকাশ্যে যে এতজনকে আজকে আমরা ধরে এতজনকে ঘাট ধাক্কা দিয়েছি? আচ্ছা, এর সাথে আপনাকে বলে দিচ্ছি যে দেয়নি তো।
আমি এই আমি কথাটার উত্তর সাথেই পেলাম। বলছি যে না, ঘাড় ধাক্কা দিয়ে বার করা হচ্ছে না বাবা, বার রুদ্রাঙ্গ, কেন? কালকে তোমাকেও যদি লাইনে দাঁড়াতে হয় প্লিজ দাঁড়িও এবং কোঅপারেট করো। এই ঠাঁটিয়ে চড় মারা, মাইক্রো অবজার্ভার এগুলো করো না। একটা ধৈর্যের তো একটা সীমা থাকে। ইলেকশন কমিশনের ধৈর্যের সীমা যদি পেরিয়ে যায়, ইলেকশন কমিশন জানো তো যদি মেয়াদ শেষ হয়ে যায় ওই সময় কেয়ারটেকার গভর্নমেন্ট চালাতে পারে, সংবিধান বলে দিয়েছে। এগুলো করো না তোমরা। না না দাদা, আমি আরেকটু আপনার দিকে আরেকটু আমি কথা দিচ্ছি যে আমি ঝন্টু বাড়াইকের কাছে যাবো। না দাদা বলতে দেবেন 30 seconds, 30 seconds। আমাকে 20 সেকেন্ডস দেন দাদা। কথাটা হচ্ছে আপনার কথাটা 10 সেকেন্ডের কিন্তু ছেলে প্রফিট করলো এখানে। বলো। আচ্ছা, আপনার কথাটা আমি ধরে নিচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এদেরকে বার করছে না বা এই আইনটা কেন দিচ্ছে না। আমার কথা যে আপনার একটা বড় প্রশ্ন ছিল, সব মেনে নিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় কেন বর্ডারটা সিল করতে দিচ্ছেন না, কেন এত কিলোমিটার তার দিতে দিচ্ছেন না, এই সেম কথাটাই যেটার জন্য এত লোক ঢুকে যাচ্ছে। তাহলে এই কথাটা তো আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকেও বিজেপি সরকার, কেন্দ্রের সরকার বলেছিল, কিন্তু হেমন্ত বিশ্ব শর্মাও সেখানে করতে দেয়নি। তার মানে বিজেপি নিজেকে প্রশ্ন করেছে কাটা তার দাও, বিজেপি সেখানে নিজেই বলেছে দেবো না। আপনি এই প্রশ্নটার উত্তর দিতে পারবেন না, এটা প্রমাণিত, নোটিশ জারি ছিল, আপনি জানেন না। আচ্ছা ঠিক আছে, তুমি সব জানো। আমি ঝন্টু বাড়াইকের কাছে যাবো। ঝন্টু বাড়াইক একটা জিনিস, মানে এটা আমি স্পেশাল অবজারভার এবং সিইওকেও অ্যাড্রেস করছি একদম লাইভ টেলিভিশন থেকে। লাইন কিন্তু পড়ছে, মানে আমার মা যদি আমাকে বলে যে সামনের মুদির দোকান থেকে অমুক জিনিসটা নিয়ে আয়, আর তিনজন যদি সেখানে লাইনে দাঁড়ায় আমার সামনে, আমার বিরক্তি লাগবে। মানে এটা আমরা বড্ড অসহিষ্ণু হয়ে পড়েছি, আমার সত্যি বিরক্ত লাগবে। একজন মানুষ যখন সে এসআইআর ক্যাম্পে যাচ্ছে, আমি নিজে কালকে একদম আঁখো দেখি যাকে বলে, নিজের চোখে দেখলাম, মোটামুটি 1-1.5 ঘন্টা লাগছে, অনেকের 2 ঘন্টা 3 ঘন্টাও লাগছে। এটা একটা বটল নেকের মতন হয়ে থাকছে। কারণ আমার ক্ষেত্রে যেরকম কাগজপত্র একদম ঠিক নিয়ে গেছিলাম, অ্যাটাস্টেড করে গেছিলাম, জেরক্স নিয়ে গেছিলাম, পাসপোর্ট চাইছে পাসপোর্ট দিচ্ছি, আধার চাইছে আধার দিচ্ছি, বাড়ির দলিল চাইছে বাড়ির দলিল দিচ্ছি, সব কিছু নিয়ে গেছিলাম আগে থেকে মানসিক প্রিপারেশন নিয়ে। অনেকে নিচ্ছে না এবং তার জন্য অবশ্যই 5 মিনিট 7 মিনিট যাচ্ছে, একটু তর্কাতর্কি বাড়লে সেটা 20 মিনিটে পৌঁছে যাচ্ছে। এটার দায়িত্ব তো ছিল রাজ্য সরকারের। রাজ্য সরকার যদি আরও 100 থেকে 200 জনকে বাড়িয়ে দেয় এই কাজে, অনায়াসে হয়ে যায়। এই চাপটা কেন ইলেকশন কমিশন দিচ্ছে না? না, প্রথম কথা ময়ূক, সংবিধানের ক্লজ মেনে নির্বাচন কমিশন চলে, তারা সুপ্রিম কোর্টকেও মানে, আরেকটা সংবিধানের অথরিটি, তার প্রমাণ লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্টটা বের করেছে। এ সরকার যারা বারবার নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে তারা বলুক, অতি সম্প্রতি 4টা সুপ্রিম কোর্টের অর্ডার দিয়ে তোমার টেন্টেড ক্যান্ডিডেটদের পরীক্ষায় বসতে না দেওয়া, প্রশান্ত বর্মনের অ্যারেস্ট না হওয়া, এবং এই যে রাজীব কুমারকে পুনরায় ডিজিপির পদের জন্য পাঠিয়ে দেওয়া, যেটা প্রশান্ত সিং ভার্সেস সেন্ট্রাল গভর্নমেন্টের যে ঐতিহাসিক মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল, 3টে একটাও মানেনি। আরও তো অতীতে অনেক আছে। প্রশ্নটা হচ্ছে, ভারতবর্ষে এখনো পর্যন্ত 13 বার এসআইআর হয়েছে, 12.5 বারই কংগ্রেস গভর্নমেন্ট ছিল। শুনেছো তোমরা কোথাও এই রকম কোনো সমস্যা হয়েছে? দ্বিতীয় না, সেবারও নিশ্চয়ই লাইনে দাঁড়াতে হয়েছে। আপনি নিশ্চয়ই 2002 আমি বলছি, আমি আগেরগুলো জানি না, 2002 আমি প্রত্যক্ষভাবে যুক্ত ছিলাম। তুমি ভাবতে পারবে না কি কঠিন সংগ্রাম করতে হয়েছে মানুষকে। ডিজিটাল ছিল না। দলসিংপাড়া, মালঙ্গি, জয়গা, পাহাড়ি এলাকাগুলোয় মানুষ কিলোমিটার পাহাড় অতিক্রম করে আইআরের নাম তুলতে এসেছে। কারণ সংবিধানের পিআরএ 25-এ লেখা আছে, পার্টলি সামারিলি বা ফুললি কিংবা পার্টলি সামারিলি যে কোনো আইআর বা এসআইআর কনস্টিটিউশনাল ম্যান্ডেট করতে বাধ্য। এই যে প্রশ্নটা আজকে যে জায়গায় দাঁড়িয়ে, যেখানে নির্বাচন কমিশনের এই কাজটাকে মানুষ করেছে, প্রশ্নটা হলো কি জানো, তুমি যে শুরুটা করেছিলে, তৃণমূল মানুষকে এই পথটা দেখাচ্ছে, উস্কাচ্ছে। আজকে দেবাংশু বলছেন তোমার চ্যানেলে, তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, যারা অবজারভার ডাক পেয়েছে, তুমি ডাক পেয়েছো, তোমার ফর্মটা দেখবে তো, সোজা পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় ছোট্ট করে কারণটা লেখা আছে, মজুমদার জে আর না জেড, কারণটা আছে। ওই দেবাংশুরা কারণটা বলতে পারিনি, এটা আমি এত মূর্খ ওরা নয়। ওরা যেখানে মানুষ যেভাবে সাপ্রেস করে মানুষকে মিসগাইড করছে, সাধারণ মানুষ যারা দিনান্তে খেটে খায় তারা তো ওদের দ্বারা বিভ্রান্ত হচ্ছে। এই বিভ্রান্তিটা 2002 কেন, তার আরো আগে চলে যাও। কংগ্রেসের সময় প্রতি বছর এসআইআর হতো, একটা যুগ সময় ছিল, তখন কি মানুষ হাসতে হাসতে বাড়িতে কাজ পেয়ে যেত? সজলদা আমি অল্প সময় নেব, আমি জাস্ট বলছি, সেটা হচ্ছে আমি সন্ময়দা এবং তোমার কথার হিসেবে বলছি ময়ূক,
তুমি বলেছো টিএমসি এবং সিপিএমের লোকেরা অটোর ব্যবস্থা করে দেয়। সন্ময়দা বলেছেন বুড়ো মানুষদের, বয়স্ক মানুষদের এসে ভোট দিয়ে যেতে হয়। আমি বলছি, মমতা ব্যানার্জি বলেছেন আমাদের জন্ম হোম ডেলিভারি, সুইগি না জোম্যাটো কে করেছিল সেটা নিয়ে আমি যাব না, কিন্তু আমি বলছি মোদিজি আপনাদের এই বয়স্ক মানুষদের কথা ভেবে তাদের বাড়িতে ভোট দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এবং এটাও বলছি, মানুষ অজ্ঞতার কারণে ওই অ্যাম্বুলেন্সে করে, ডুলিতে করে লোক নিয়ে আসছে ছবি করানোর জন্য। আমি বলছি যে এটাও বাড়িতে করার ব্যবস্থা আছে। আরেকটা কথা বলি, এটা খুব মানে এটা দামি কথা, নিশ্চয়ই আপনারা বিশ্বাস করবেন, যে যখনই কেউ সমাজের সংস্কার করতে এসছে তখনই একদল মানুষ যারা সমাজটাকে শাসন করত তারা প্রতিবাদ করেছেন। সে গ্যালিলিও যখন বলেছিলেন যে সূর্য স্থির, পৃথিবী ঘুরছে, তখনও একই কথা হয়েছিল, তাকে আক্রমণ করা হয়েছিল। রাজা রামমোহন রায় যখন ওই সতীদাহ, এখন পতিদাহ চলছে, তার বিরুদ্ধে লড়েছিলেন, তখনও সমাজের মাথাটা রেড়ে করে উঠেছিলেন। বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ চালু করেছিলেন, তখনও সমাজ এইভাবে একদল মানুষ তারা প্রতিবাদ করেছিলেন, যারা তার গুণগান গায় এখন। আমি বলছি ঠিক সেইরকমভাবে মোদিজি আজকে যে কাজটা করছেন, মোদিজির জন্য আগামী ভারতবর্ষ গর্বিত হবে এবং তাকে পুজো করবে। আমি জাস্ট একটা লাইন বলে শেষ করব। আমি বলি, আমার নিজের আশেপাশের অঞ্চল, যদি উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা ধরি, এখানেও কয়েক লাখ মানুষ মৃত এবং বা শিফটেড, নাম কাটা গিয়েছে। আমার বক্তব্য 58 লাখের বোধহয় 1.3 সাড়ে 3 লাখ লোক বোধহয় শুধু উত্তর কলকাতায় আছে এবং দক্ষিণ কলকাতায় প্রায় সমপরিমাণ। আমি বলছি সেখানে এসআইআর হচ্ছে, সেখানে আপনার শুনানি হচ্ছে, হিয়ারিং শুনানি যাই বলুন, আড্ডা পাড্ডা তো হচ্ছে না, সেখানে মানুষ তো যাচ্ছে, সেখানে কোনো মারপিট নেই কেন? মারপিটটা শুধুমাত্র এই দাঁড়া, সুজা, মুরাদ, এই পাড়ায় দাদাদের ভাইদের পাড়ায় হচ্ছে কেন? আমি শুধু এটা জানতে চাই। জলপাইগুড়িতে হচ্ছে, শিলিগুড়িতে হচ্ছে, সর্বত্র হচ্ছে, কিন্তু সেখানে তো কোনো সমস্যা নেই। সমস্যাটা শুধু এই কয়েকটা বিশেষ বিশেষ জায়গায় কেন? আমি এই প্রশ্নটা করতে চাই। আরেকটা জিনিস খুব খুব ইন্টারেস্টিং, আমি সেটা নিয়ে প্রত্যেকের রিয়াকশন নেব খুব অল্প করে। সেটা হলো যে সজল ঘোষ যেটা বলছিলেন, মানে কোনো না কোনো দিন তো এটাই হাত লাগাতে হতো। মানে আপনার বাড়ির একটা অংশ সেটা পোড়ো বাড়ি হয়ে আছে ধরুন, মানে 3 প্রজন্ম আগে কেউ থাকতো, সেখানে ঢোকা যায় না, এত ঝুল বাদুর, এত নোংরা, কিন্তু সেই জায়গাটার ভ্যালুয়েশন অনেক। কোনো না কোনো দিন তো হাত দিতে হবে আপনাকে। এই হাত দেওয়ার কাজটা এখন নরেন্দ্র মোদী দেশ জুড়ে করছেন। বিশ্বাস করুন, এসআইআর না করে, এটা আপনাদের বলছি, এসআইআর আপনারা চাইছেন তো এসআইআর না হোক, বন্ধ হয়ে গেল ধরুন এসআইআর না করে যদি আর 3টে ইলেকশনও হয় এই বাংলায়, বিধানসভায় নির্বাচন 10 বছর 15 বছর, বাংলা, আসাম, ঝাড়খণ্ডে 3টে ইলেকশন যদি হয়, দেখবেন রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীরা সংখ্যা গুরু হয়ে গেছে। এটা আমি বলছি না, এটা বিশেষজ্ঞরা বারবার বলছেন। এটার জন্য এই ম্যান্ডেটটা এতটা জনপ্রিয় হয়েছে আসামে, যে আসামের মুখ্যমন্ত্রী বারবার এটাই বলে যাচ্ছেন যে আমার কাজ অন্য কিচ্ছু না, আমার কাজ ভোটার তালিকা সংশোধন করা, বাংলাদেশিদের খেদানো, রোহিঙ্গাদের খেদানো আর উন্নয়ন করা। সেই উন্নয়ন মোহাম্মদ শামিও পাবে, ময়ূকও পাবে, ঝন্টু বড়াইকও পাবে, সজল ঘোষও পাবে, রুদ্রাঙ্কও পাবে, সন্ময়দাও পাবে। দেখুন, রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে দেওয়া সাক্ষাৎকারে হিমন্ত বিশ্ব শর্মা আবার এই কথাটা বলেছেন যে অর্ণব, তুমি কিছু করতে পারবে না, পূর্ব ভারতের এই 2-3টে রাজ্য কাট অফ হয়ে যাবে 2050-এর মধ্যে। জনবিন্যাস এমনভাবে বদলাচ্ছে, দেখুন। Arnab, Bengal will have a Muslim population by 2041 above 36 to it will be around 36%. You have seen Jammu Kashmir, after that maximum Bengal will remain a Hindu majority state because today the percentage is 26, and if you put the projected population growth and inflation from Bangladesh, Bengal should fall by 1951, and if not by 1961. The 2051 you mean? আমি সন্ময়দার থেকে 30 সেকেন্ড নেব। সন্ময়দা, খুব সিম্পল হিসেব, মানে বিজেপি 10টা আসন এখানে পেলেও এসআইআরটা হবে, আর এসআইআর না হলে ভোট হবে না।
ময়ূক, আমার একটা জিনিস খালি বারবার মনে হয়, জানো তো, বিশেষ করে যেটা নিয়ে আমরা কেউ কথা বলছি না, কেউ ভাবছি না, সেটা হচ্ছে আলটিমেটলি ইকোনমিক গ্রোথের ফসলটা কে পাবে। তুমি শেখ শাহজাহানের সাম্রাজ্যটা ছেড়ে দাও, এই প্রান্তিক সীমান্তবর্তী অঞ্চলগুলোতে যেভাবে পেনিট্রেশন হয়েছে, এবং আমি এক্ষুনি পূর্ববর্তী তৃণমূলের পন্থী বক্তার বক্তব্য শুনছিলাম যে সেখানে দাঁড়িয়ে 72টা আউটপোস্টের জমি না দিয়ে দিনের পর দিন অসুরক্ষিত রেখে দিনের পর দিন যে সিচুয়েশনটা বাংলাদেশের বর্ডার স্টেটগুলোতে বা বর্ডার ডিস্ট্রিক্টগুলোতে করে রাখা হয়েছে, আজকে হেমন্ত বিশ্ব শর্মা যা বলছেন সেটা খুব অবাক হওয়ার নয়। আমি বলছি এই পশ্চিমবঙ্গে একদিন মুসলিম জনসংখ্যা 51% হবে এবং হিন্দু জনসংখ্যা 49% হবে। উই আর হেডিং টুয়ার্ডস দ্যাট, এবং সেটাকে রোধ করতে গেলে, আটকাতে গেলে একটা তো সিচুয়েশন দরকার, একটা কোনো একটা জায়গা তো দাড়ি টানাটা দরকার, এই বাস্তব সত্যের জায়গায় দাঁড়িয়ে। কেন অসুবিধে কোথায় আসলে? আমি ওই আর একটা কথা বলে শেষ করবো, সব থেকে বিপজ্জনক যেটা হচ্ছে, পশ্চিমবঙ্গ হচ্ছে সেন্টার, এখান থেকে এটা হাব তৈরি হচ্ছে, এখান থেকে গুজরাট পাঠানো হচ্ছে, এখান থেকে রাজস্থান পাঠানো হচ্ছে, এখান থেকে হরিয়ানা পাঠানো হচ্ছে, দিল্লি পাঠানো হচ্ছে, মহারাষ্ট্র পাঠানো হচ্ছে, এতে কর্ণাটক পাঠানো হচ্ছে। আলটিমেটলি সিচুয়েশন, এই ডেমোগ্রাফিক সিচুয়েশন তো সারা ভারতবর্ষে ডিস্টার্ব হচ্ছে। আপনি হয়তো এই খবরটা পাননি, এই খবরটা আমি করেছিলাম 2-3 দিন আগে। কর্ণাটকের যিনি বিরোধী দলনেতা, মানে এখানে যেরকম শুভেন্দু অধিকারী, ওখানে বিজেপির যিনি বিরোধী দলনেতা, তিনি চিঠি লিখেছেন অ্যাসেম্বলিতে এটা প্লেস স্টেবল করার জন্য, বলেছেন কি অবস্থা ভাবুন, কলকাতার হাওড়া এবং শিয়ালদা স্টেশন থেকে যে ট্রেনগুলো ঢুকছে যশবন্তপুরের মতন কর্ণাটকায়, সেগুলোয় যেন স্পেশাল চেকিং শুরু করে রেল, তাদের আধার কার্ড যেন দেখা হয় ম্যান্ডেটারিলি। ভাবুন, এই জায়গায় প্যানিক গেছে কর্ণাটকায়। মহারাষ্ট্রতে বাংলাদেশিদেরকে কোনো চাকরি দেওয়া হবে না বলে দেওয়া হয়েছে একদম রিয়েল এস্টেট প্রমোটারদের। আমি শিখা চ্যাটার্জির কাছে যাব। শিখাদি, একদম শেষ 1 মিনিট বাকি। আমি যে এলাকাগুলোতে থাকি এবং আমাদের চারপাশের যে বহু মানুষ রয়েছেন, তাদের অনেকে ওই বাঙাল, পূর্ববঙ্গের মানুষজন, তাদের তো সবচেয়ে বেশি বোঝা উচিত যে আজকে SIR এর লাইনে দাঁড়িয়ে বিরক্তি প্রকাশ করছে যারা, তাদের বাপ ঠাকুরদা একটা সময় 46-47 লাইনে দাঁড়িয়েছিল রিফিউজি ক্যাম্পের, এবং আজ যদি এই SIRটা না হয় 5 বছর পরে আবার তাদেরকে হয়তো রিফিউজি ক্যাম্পে দাঁড়াতে হবে। এই সহজ বিষয়টা কেন তারা বুঝতে পারছে না, বা আপনারা হয়তো বোঝাতে পারছেন না? শিখাদি, হ্যালো, এটা সবাই বোঝে, মানুষও বুঝছে সত্যি কথা, এবং এখানে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে উস্কানিমূলক কথাবার্তা বলে, নানা রকম ভাবে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তার যে সমস্ত অনুগামীরা রয়েছে তারা প্রত্যেকেই একই কথা বলছে, এরকম ভাবে তাদেরকে উস্কানো হচ্ছে। তার ফলে মানুষজন অন্যরকম চিন্তা ভাবনা করছে। কিন্তু দেখুন, লাইন তো সব জায়গায়, লাইন দিয়ে তো যে কোনো কাজ করতে গেলে কিউ ছাড়া কোনো কিছু হয় না। সমস্ত জায়গায় আজকে ট্রেনের টিকিট কাটুন, বাসের টিকিট কাটুন থেকে শুরু করে সমস্ত জায়গায় তো লাইনের দরকার হয়। তো লাইনে দাঁড়িয়ে সেখানে করা হচ্ছে না, এবং নির্বাচন কমিশন বয়স্ক মানুষদের জন্য স্পেশাল ব্যবস্থা করেছেন। তার বাড়ির থেকে গিয়ে যারা নাকি বয়স 60 বছরের ঊর্ধ্বে, তাদের ব্যবস্থা। আমার সময় যেহেতু একদম শেষ, আমি শুধু একটাই কথা শেষে বলবো। ওই রাস্তায় কাজ হওয়ার সময় লেখা থাকে না, টুডেজ পেন টুমরোজ গেন। SIRটাকে ওভাবে দেখুন। আজকে কিছুটা কষ্ট হতে পারে, আজকে কিছুটা বিরক্তি লাগতে পারে, কেন আমার কাগজ দেখছে, কেন আমাকে লাইনে দাঁড় করাচ্ছে, কেন আমাকে ডাকছে। বিশ্বাস করুন, এগুলো সমস্ত কিছু ততক্ষণ অবধি বলতে পারবেন যতক্ষণ দেশে গণতন্ত্র আছে, রাজ্যে আপনি মাথা উঁচু করে বাঁচছেন। যেদিন সংখ্যালঘুরা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছিল, অর্থাৎ হিন্দুরা, সেদিন কিন্তু এই লাইনে দাঁড়ানো নিয়ে কারোর কোনো প্রবলেম ছিল না। আজকে ওরকম একটা পর্যায়ে আমাদের নিয়ে আসা হচ্ছে, যেখানে আবার হয়তো রিফিউজি ক্যাম্পে দাঁড়াতে হতে পারে। রিফিউজি ক্যাম্পে দাঁড়ানোর থেকে SIR এর লাইনে দাঁড়ানো অনেক সুখকর। এটা প্লিজ হতে দিন, এটা প্লিজ শেষ করতে দিন তাড়াতাড়ি। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।